দর্শক, চলমান বিশ্বের সোজা কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা কথা বলবো গাজীপুর জজ কোর্টের এবিপি এবং গাজীপুর 49 নং ওয়ার্ডের জামায়াত ইসলাম মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শাহীন মিয়ার সাথে। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। শাহীন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন চলছে আপনার পেশাগত জীবন এবং রাজনৈতিক জীবন? আলহামদুলিল্লাহ, 5 তারিখের পরে রাজনৈতিক কর্মকাণ্ড মানুষের চাহিদা অনুযায়ী করতে এখন অনেক বেশি পরিমাণ ব্যস্ততা। রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক কাজ মানে তো সামাজিক কাজ, যার কারণে সামাজিক কাজের পরিধিটাও বাড়ছে। আসলে ওই পূর্বেকার ফ্যাসিস্ট সরকারের আমলে তো আমাদের কাজ করার সুযোগ ছিল না। কাজ করলেই যে কোনো একটা তকমা দিয়ে অথবা পুলিশে হয়রানি বা অন্যান্য হয়রানি করতাম। তো সেই হিসেবে এখন কাজ করার সুযোগ হয়েছে। আমরা সামাজিক কাজ করতেছি, সামাজিক কাজে ব্যস্ততা আছে। পেশাগতভাবে যেহেতু আমি এখন লয়ার, সরকারি পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করি, সেই হিসেবে আমার কাজের অনেক ব্যস্ততা আছে। আপনি তো মোটামুটি পেশার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বেশ সক্রিয় ভূমিকা রাখছেন, তাই না? চেষ্টা করছি। এখন মানুষই তার বিচার করবে, সাধারণ মানুষই আসলে কতটুকু কাজ করতে পারে সাধারণ মানুষই তার প্রতিফল দেবে না। এটা নিজের বিষয়, তার নিজের বলার কোনো বিষয় না, এটা সাধারণ মানুষের কাছে। আচ্ছা আচ্ছা, এই রাজনৈতিক অঙ্গনে ঢুকলেন কত আগে? ছাত্র জীবন থেকে ছাত্র শিবিরের দাওয়াত পাই। তো ছাত্র শিবিরের একটা পর্যায়ে আছে কর্মী, সহযোগী, অবসর কর্মী, সাথী প্রার্থী। তো সাথী প্রার্থী পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে। পরবর্তীতে কর্মজীবনে চলে যাই, যার কারণে ওই ছাত্রত্ব থেকে অবসর নিয়ে কর্মজীবন আসছি। বৃহত্তর জামাত ইসলামী 2010 সালে আমি যোগদান করি। 2010 সালে, তাই না? তখন তো মানে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের ব্যাপারে তো বিশাল আপনার দুর্নাম আছে, রক কাটা, রাজাকার, আবুদার, শামস, বিভিন্ন ধরনের রাষ্ট্রদ্রোহী অনেক দুর্নামও আছে। এই যে এতগুলো দুর্নামের মধ্যেও আপনি কিভাবে ছাত্র শিবিরে যোগদান করলেন? আসলে ছাত্র শিবিরকে নিয়ে যদি এই দুর্নাম শুনে কেউ দূরে থাকে, দুর্নাম শোনার পর যদি কেউ দূরে থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু দুর্নামটা আসলে রাজনৈতিক অঙ্গনে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করে। দুর্নামটা প্রতিপক্ষ রাজনৈতিক দলকে হেয় করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দুর্নাম করে। তো বাস্তবতার লোকে আমাদের যে বয়স, সেই হিসেবে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনি, মুক্তিযুদ্ধের ব্যাপারে জানতে পারছি, কিন্তু এই যে রক্ষাটা, এই বিভিন্ন মিথ্যা অপবাদ, মিথ্যা বলছে এই কারণে যা পরবর্তী আমরা স্টাডি করলাম, তাদের সম্পর্কে জানলাম, তাদের সাথে মিশলাম, এগুলোতে দেখলাম না ছাত্র শিবির আসলে এরকম কোনো কাজের সাথে জড়িত না। এটা শুধুই বিরোধী দলকে দমন রাখার জন্য অপবাদ এবং ব্লেম, মিথ্যা অপবাদ এবং ব্লেম। আপনি এই যে এখন যে জামাত ইসলাম করেন, জামাত ইসলামকে আসলে একটা রাজনীতি নাকি আন্দোলন, কোন দিকে দেখেন? জামাত ইসলামী একটা দর্শন, একটা মতদর্শ। ইসলামের মতদর্শটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে। রাজনীতি ইসলাম থেকে আলাদা কিছু না। রাজনীতি জীবন ব্যবস্থা, দিন জীবন ব্যবস্থা, মানুষের মধ্যে এই সিস্টেমে রাষ্ট্রটা চলবেন, এটা একটা ব্যবস্থাপনা। তো ইসলাম ধর্মের মধ্যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার একটা অংশই রাজনীতি, সেটা আলাদা কিছু না। ইসলাম ধর্মের রাজনীতির যে রাষ্ট্রে ইসলাম রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা, জনগণ কীভাবে চলবেন, জনগণের আচার ব্যবহার কীরকম হবো, জনগণ রাষ্ট্রের প্রতি কী দায়িত্ব, কী অধিকার, সেটা ইসলামী অনুশাসনে কীভাবে আছে তার অনুকরণীয় করাটাই ইসলামী দলগুলোর উদ্দেশ্য। তার মানে জামাত ইসলাম একটা ইসলামিক মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায়, প্রতিষ্ঠা করতে চাও রাজনৈতিক দল। কিন্তু বিএনপি তো বলতেছে যে তারা মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এবার বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? বিএনপির দায়িত্বশীল জায়গা থেকে এই কথাটা বলছে। আসলে ওনারা তো অনেক সময় অনেক রকম একটা মানে জনগণের সমর্থন হয় বা হয় না কি, এটা তারা খেয়াল করে বলেই কিনা জানি না। তাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে আমরা শরিয়া আইন এই বিশ্বাস করি না, এটা বললেন। আবার কিছুদিন পরে আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য সম্ভবত সালাউদ্দিন কাদের সাহেব বললেন যে আমরা মদিনা সনদে দেশ চালাবো। মদিনা সনদের কথা আমাদের মনে থাকার কথা। আগেও কিন্তু একজন বলছিলেন সাক্ষাৎকারের মধ্যে যে আমরা প্রয়োজনে মদিনা সনদে কেসাস করে রাষ্ট্র ব্যবস্থা চালাবো। কিন্তু আসলে এটা তাদের গঠনতন্ত্রের সাথে কতটুকু বাস্তব এটা তারা জানে, এটা আমার আর নতুন করে বলার কিছু নেই, জাতীয় ইস্যু। তো তারা যেটা বলছে হয়তো বা বলার জন্য বলছে বা কোনো একটা আলোচনা রিয়েকশন হিসেবে বলছে, কিন্তু তাদের ম্যানুফ্যাকচার অনুযায়ী সে যে কথাটা বলছে দলের একজন নেতৃত্বের পর্যায়ের লোক থেকে, আমার মনে হয় সেটা তার নিজের জায়গা থেকে সে ভালো ব্যাখ্যা দিতে পারবে। এটা তার দলের সাথে সাংঘর্ষিক হয় সেটা কীভাবে সে বললেন।
তাদের দলীয় যে নীতিমালা, সেই নীতিমালার আলোকে এটা আসলে সম্ভব নয়। এই পর্যায়ে সম্ভব না। তারা যদি পরবর্তীতে নীতিমালা সংশোধন করে যায় ইসলামী কালচারে বা ইসলামী নীতিমালা আলোকে দেশ চালাবেন, শরিয়া আইন অনুযায়ী চালাবেন, তখন তারা মদিনা সনদের কথা বা সেটাকে কোরআনের শাসন বা সুন্নাহ অনুযায়ী শাসন সেটা তারা করতে পারবেন। কিন্তু তাদের এখন আপাতত তাদের ম্যানুফ্যাকচার এটা নাই। তাদের এই রাজনৈতিক যেই 31 দফা এটার মধ্যে এটা বলা নেই বা অন্য কিছু এই মদিনা সনদের মতো বা শরিয়া আইন দিয়ে রাষ্ট্র প্রচারণা এরকম কথা বলা নেই। এটা কি বিষয়টা এমন হতে পারে যে তারা এখন ধর্মীয় কথা বলে মানুষের ধর্মীয় ম্যান্ডেটটা নেওয়ার জন্য চেষ্টা করছেন, এমনও কি হতে পারে? এটা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা করেন। এখন তারা যেহেতু এই কথাটা বলছেন, এখন তারা কি জনগণের সমর্থন নেওয়ার জন্যই বললেন, না তারা ওই হুটহাট একটা কথা বলে ফেলেন, এটা আসলে তাদের জায়গা থেকে উত্তরটা আসা সঠিক আমি মনে করি। আচ্ছা, আপনি তো একজন আইনজীবী এবং আইন পেশা তো বিশাল একটা ব্যস্ততম পেশা, আবার সামাজিক প্রতিনিধিত্ব করাটাও একটা ব্যস্ততম কাজ আর কি। তা আপনি আসলে দুইটা ব্যস্ততম পেশা কিভাবে, দুইটা ব্যস্ততম কাজকে আপনি কিভাবে সমন্বয় করাবেন? আসলে দায়বদ্ধতার জায়গা থেকেই এই রাজনীতিতে আমাদের সক্রিয় থাকা। আমরা মানুষ পৃথিবীতে সারা জীবন বাঁচে না, মানুষ বাঁচে তার কর্মে। এখন পেশাজীবীর কর্মটা হইল যে আমরা পেশাজীবী দায়িত্ব পালন করার মাধ্যমে কাউকে সেবা দিই, কিছু পারিশ্রমিকও নেই, অনেক ক্ষেত্রে সামাজিক কাজ হিসেবে করি। কিন্তু তার চেয়ে একটা বৃহত্তর ক্ষেত্র হলো রাজনীতির মাধ্যমে, মানে রাজনৈতিক ময়দানে কোথাও কাউন্সিলর, কোথাও মেয়র, কোথাও এমপি থাকাকালীন জনগণের সেবা দিতে পারা না। তো কাউন্সিলর তো বহুত একটা আরও বেশি জনগণের খুব কাছাকাছি যাওয়া। আমি যে এলাকায় কাউন্সিলর প্রার্থিতা করতেছি 49 নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগর, সে এলাকাটা খুবই একটা এই নির্দিষ্ট এলাকা 101 একর জায়গার মধ্যে, এবং আমাদের মানুষগুলোর অনেক সমস্যা আছে। এই আমাদের এই 49 নম্বর ওয়ার্ডের স্যানিটেশন ব্যবস্থার সমস্যা, বিচার সালিশে সঠিক বিচার পায় না। এই জায়গায় বিচার চাইতে গেলেই দেখা যায় যে মানুষের টাকা পয়সা বিনিময়ে বিচার চালে অন্যদিকে ডাইভার্ট করে। তারপরে সনদ পাইতে যায় অনেক সমস্যা হয়, ড্রেনেজ ব্যবস্থাপনা, মশা, তারপর তাদের যে একটা অ্যালার্ট না, ওই 49 নম্বর ওয়ার্ডে স্থানীয় সরকারের পল্লী উন্নয়নের মাধ্যমে ল্যান্ড মিনিস্ট্রির মাধ্যমে একটা জমি বরাদ্দ হয়েছে বিশাল। আমরা ওদিকে যাবো অবশ্যই আস্তে আস্তে পর্যায়ক্রমে, কিন্তু মানে সারাংশটা নেই যে একটা এলাকায় এরকম সামাজিক কাজ করতে পারাটাই আমি মনে করি মানুষের যে বেঁচে থাকার উদ্দেশ্যটা হাসিল হয়, মৃত্যুর পরও সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। জামাত ইসলামী রাজনৈতিক কর্মকাণ্ডটা আমার মনে হয় যে মানুষের মধ্যে দোয়া এবং সামাজিক মর্যাদা মূল্যবোধ বৃদ্ধির জন্য রাজনীতি করা হয়। আপনাকে একটা রোমান্টিক প্রশ্ন করি। রোমান্টিক প্রশ্নটা হলো যে ধরেন যে আপনার আজকে কোর্টে যেতেই হবে এমন একটা মামলা, এবং সেটা 10টার মধ্যে কিংবা 11টার মধ্যে পৌঁছাতে হবে। ইতিমধ্যে আপনার কাউন্সিলর অফিসে বিশাল একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা না গেলে নয়, তখন আপনি কোনটাকে বেশি প্রাধান্য দিবেন? এটা আমি শর্টে বলি যে আমরা ওই অ্যাডভোকেসি পেশা, ওকালতি পেশাটা মূলত আমি একটা অ্যাসোসিয়েট আছে, আমার চেম্বারে 2জন লয়ার আছে, আরও আমার সাথে আরও 3জন মুহুরি আছে। তো সেই হিসাবে এইটা একটা শুনানির বিষয়। আমি যদি আমার লয়ারকে বলে দিই যে আজকে আমি থাকতে পারবো না, এই শুনানিটা তুমি করো, তো আমি অবশ্যই গুরুত্ব দিব আমার জনগণের যেই প্রয়োজনীয় কাজটা আমার কাউন্সিলিং অফিসে, সেই কাজটা আমি গুরুত্ব দেবো। কারণ ওই লয়ার প্রফেশনের আমার আরেকজন কলিগ ভাইকে বা আরেকজন বিজ্ঞ লয়ারকে দায়িত্ব দিলে সেটা ফোনে বললে সেটা করে ফেলাবে। তো এটা করার সুযোগ আছে, কিন্তু এই জায়গাটা গণমানুষের যে চাহিদা সেটা আমার উপস্থিত থাকলে প্রয়োজনটা সঠিকভাবে পূরণ করা যাবে। এই জন্য আমি আগে জনগণের কাজটাই করবো, পরে জায়গা দেবো। কাউন্সিলের যে প্রচারণা এটা কি শুরু করেছেন? এটা আমরা প্রাথমিকভাবে শুরু করছি কিছুদিন আগে। আমাদের স্থানীয় সরকারের নির্বাচনটা হওয়ার অনেক সম্ভাবনা ছিল, তো তারপরেও রেগুলার সামাজিকভাবে সবার কাছে যাইতেছি, পরিচিত জনের কাছে বলতেছি, ভোট চাইতেছি। আর বিষয় হলো আমি যে সকল বিষয় নিয়ে যাচ্ছি সেগুলো তার কাজ চলমান আছে, কিন্তু এখন একটু এমপি নির্বাচনের জন্য এই কাজটা একটু গতি কম আছে। কিন্তু যতটুকু গেছেন কিংবা যাচ্ছেন এতে কতটুকু ছাড়া পাচ্ছেন? যে মানুষ পরিবর্তন চায়, নবীনদের চায়, এবং সচরাচর পূর্বে যাদেরকে দেখছেন, পূর্বে রাষ্ট্রীয় ক্ষমতা অনেকদেরকে দেখছেন, তাদের মধ্যে এখন তাদের আচার আচরণ সম্পর্কে তারা জানে, তাদের কার্যকলাপ সমাজের প্রতি কী প্রভাব তাদের আছে সেগুলো তারা জানে। এখন তারা নতুন কিছু চায়। সেই হিসাবে আমি আশাবাদী যে আমার 49 নম্বর ওয়ার্ডের মানুষ, তারা যেহেতু আমাকে ওই এলাকা থেকে আমি শিক্ষিত হয়েছি, ওই এলাকাতে পড়ালেখা করছি, আমার জন্ম বেড়ে ওঠা, তাদেরকে আমি আমার মন প্রাণ দিয়ে সেবা করার মাধ্যমে এমন একটা ব্যবস্থাপনা করবো যে আগামীতে 5 বছর কাজ করার পরে আগামীতে যখন কোনো এই আর্জন মানুষের এই কাউন্সিলিংয়ের জন্য বিশেষ সমস্যা হয়, এমন একটা সিস্টেম বিল্ড আপ করে দিয়ে যাবো যে স্বাভাবিকভাবে চলবে, আর এই জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, হয়রানির বিষয়টা, মাদকের বিষয়টা যেন আর রাইজ করতে না পারে, এরকম একটা ব্যবস্থাপনা আমি চালু করতে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার এই
49 নং ওয়ার্ডে আরো তো অনেক প্রার্থী নির্বাচন করবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, সেক্ষেত্রে এতগুলো প্রার্থীর মধ্য থেকে জনগণ আপনাকে কেন ভোট দিবে? কি বৈশিষ্ট্যের কারণে আপনাকে ভোট দিবে আপনি মনে করেন? প্রথমত কথা হলো, একজন কাউন্সিলর প্রার্থী জনগণের দৌড় ঘোরা যায় ভোটের জন্য, যে আপনারা আমাকে ভোট দেবেন আশা করেই যায়। তো কাউন্সিলর সাধারণ জনগণই বিচার করবেন যে আসলে শিক্ষাগত যোগ্যতা, সে কাজ করতে পারার যোগ্যতা, ইয়ং এবং সে রাষ্ট্রের সাথে কতটুকু সম্পর্ক বোঝে। অনেকে প্রশাসনিক বিষয়টা অনেক ভালো জনপ্রিয়, প্রশাসনিক বিষয়টা বোঝেন না, যার কারণে জনগণকে সেবা দেওয়া তার পক্ষে কষ্ট হয়। তো আমি মনে করি আমি আমার পূর্বের কোনো ব্যাড রেকর্ড নাই, সামাজিকভাবে কোনো মামলা মোকদ্দমা, মানুষের ঝগড়া ফ্যাসাদ ঝামেলার কোনো আমার ব্যাড রেকর্ড নাই, এবং আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে এরকম কোনো কাজের সাথে আমি জড়িত না। তো মানুষ পরিবর্তন চায়, ভালো কিছু চায়, আর রাষ্ট্রীয়ভাবে জামাত ইসলামীর মানুষদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আমার এলাকায় ভালো মানুষ হিসেবে অনেকে মনে করে যে আমি তাদের কাছে যদি যাই কাউন্সিলর হিসেবে, তাহলে হয়তো তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো আমাদের প্রতিফলন সম্ভব। তারপরেও জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি তো 49 নং ওয়ার্ডের মধ্যে থেকেই বড় হয়েছেন, জি, এবং এই ওয়ার্ডের ভালো মন্দ সবকিছু আপনার নখদর্পণে আছে, তাই না? তো সেই হিসাবে এই 49 নং ওয়ার্ডের কোন সমস্যাগুলোকে আপনি সবচেয়ে বেশি বড় সমস্যাগুলো মনে করেন যে এগুলো সমাধান হওয়া দরকার? এই গাজীপুর মহানগরীর 57 ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ডে একটু ব্যতিক্রম ওয়ার্ড। এই ওয়ার্ডটার মধ্যে অবশ্যই স্যানিটাইজেশনের যে ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন, বৃষ্টি হলে পানি হয়ে যায়, মশার একটা সমস্যা আছে। তারপরে বিচার, ঘরের সাথে ঘর কাছাকাছি হওয়াতে, রাস্তা সংকীর্ণ হওয়াতে এই ঝগড়ার যে মানে দুইটা পক্ষে কখনো ঝগড়া লাগলে কোনো জমি জমার সীমানা নিয়ে, ওই বিষয়টা তারা সমাধান পায় না। মানে এটা আমাদের অসততার কারণে হোক বা সমাজের দায়িত্বশীল নেতাদের অযোগ্যতার কারণে হোক, তারা এই বিচারটা যাইতে গেলে তাদের একটা বিরাট অঙ্কের টাকা দিতে হয়, একটা পক্ষকে দিলে তারা একটা বিচার পায়। ন্যায় বিচারটা আসলে খুব কম, এটা একটা বিষয়। এটা আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা ইনিশিয়েটিভ করবো। আপনি যদি নির্বাচিত হন তাহলে কি বিচার করতে গেলে পারে মানে যারা বিচার প্রার্থী তাদের টাকা খরচ করতে হবে না? জি, অবশ্যই এই সিস্টেম আমরা তৈরি করে যাবো যে কোনো বিচারে, সামাজিক প্রতিটা ব্লকে কোনো বিচারে কোনো টাকার কোনো কেউ নিতে পারবে না। টাকা নিলে প্রমাণ পেলে সাথে সাথে তাদেরকে ওই দায়িত্ব থেকে বরখাস্ত করে দেওয়া। এবং 49 নম্বর ওয়ার্ডের 1 থেকে 8টা পর্যন্ত ব্লক আছে, বেরিবাঁধ এবং দুই পাশ দিয়ে মানুষের চলাচলের এই জায়গায় আমাদের একটা সমন্বয় করতে হবে। যে ওয়ার্ডগুলোর যে ফুটপাতের যারা দোকানদারি করে তাদেরও অনেক জরুরত আছে, প্রয়োজনীয়তা আছে লাইফে, টাকা অর্থনৈতিক সমস্যার কারণে। তো সেই ফুটপাতের যারা দোকানদার তাদেরকে একটা ব্যবস্থাপনা করার মাধ্যমে ফুটপাত পরিষ্কার রাখতো, তাদেরকেও একটা কর্মসংস্থানের ব্যবস্থার জন্য, তাদের এই ব্যবসা বাণিজ্য বেচা কেনার জন্য একটা ব্যবস্থার জায়গার মার্কেটের জায়গার একটা ব্যবস্থা করে একটা নির্দিষ্ট অকেশনালি এই ফুটপাতের একটা সুন্দর ব্যবস্থাপনা করতে হবে। আবার স্যানিটাইজেশন ব্যবস্থা, তারপরে মাদকের একটা সমস্যা আছে, এটা রাষ্ট্রীয় প্রশাসনের মাধ্যমে আমরা করবো। সবচেয়ে বড় যেটা আমাদের 49 নম্বর ওয়ার্ডের দাবি, যে অ্যালাটমেন্ট। অনেক কাউন্সিলর প্রার্থী অ্যালাটমেন্টের একটা কমপ্লেন দিচ্ছে। আসলে অ্যালাটমেন্টটা হইলো যে 72-তে ওই সময় গভর্নমেন্ট একটা জমি অধিগ্রহণ করা, 100 একর জমি অধিগ্রহণ করার মাধ্যমে এই এলাকার গ্যাস, বিদ্যুৎ, পানি এটা দেওয়ার শর্তে কিছু টাকা ভাড়ার শর্তে এই যে মানুষগুলোর 100 বছরের জন্য লিজ হাউজিংয়ের মাধ্যমে দেয়। সেই চুক্তিপত্রটা আমার কাছে আছে, সরকারের যে গ্যাজেটটা, নির্দিষ্ট কিছু ফ্যামিলির নাম উল্লেখ করতে, একাধিক ফ্যামিলিও থাকতে পারবেন এক্সটেনশনালি। তো সেই কাগজটা আমার কাছে আছে। কখনো যদি এই এলাকায় এই বিষয়টা হুমকি হয় তাহলে আমরা আদালতে মুভ করতে পারবো। পাশাপাশি ল্যান্ড মিনিস্ট্রি এবং হাউজিংয়ের সাথে, লোকাল গভর্নমেন্টের সাথে যে একটা অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে লিজ ভিত্তিক করা, মানে আর আবার 100 বছরের জন্য অ্যালাটমেন্ট দেওয়া দেওয়া, স্থায়ীভাবে দিয়ে দেওয়া। আমি যদি আমাদের জামাত ইসলামের সরকার ফর্ম করে, তাহলে আমি 50 নম্বর ওয়ার্ডের পক্ষে যেই জায়গায় যাওয়া লাগে, যেই মিনিস্ট্রিতে এই দপ্তরের এই জমিগুলা সবার নামে বরাদ্দ হয়ে যে যতটুকুর মধ্যে থাকে করা লাগে, আমি আমার সর্বোচ্চ দিয়ে ইনশাল্লাহ যদি আমাকে জনগণ, আমার এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে, তাহলে আমি এই ব্যবস্থাপনার জন্য যে জায়গায় যাওয়া লাগে, যেভাবে করা লাগে আমি চেষ্টা করবো যে স্থানীয় এমপির মাধ্যমে বা মিনিস্ট্রির মন্ত্রণালয়ের মাধ্যমে এই জায়গাটা অ্যালাটমেন্ট করে দেওয়ার জন্য, এবং যার নামে যার যতটুকু আছে সেটাকে নিয়ে সে অ্যালাটমেন্ট পায় এবং সে তার বাড়িঘর করে শান্তিপূর্ণভাবে তার ছেলে মেয়ে থাকতে পারে। যদি নাও নির্বাচিত হই, তাহলেও আমি যারা নির্বাচিত হবে তাদের সাথে থেকে এই কাজটা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার ওখানে তো
গাজীপুর 57 ওয়ার্ডের মধ্যে 49 নং ওয়ার্ড একটি ব্যতিক্রম ওয়ার্ড, এবং এই ওয়ার্ডটিতে বেশি শোনা যায় যে বেশি মারামারি কাটাকাটি এবং মামলা মোকদ্দমা বেশি হয়। তো আপনি আইনজীবী হিসেবে এটা কিভাবে নিচ্ছেন এবং এটার সমাধান কিভাবে কি করবেন? ধন্যবাদ, আপনি একটি সুন্দর মানে খুব প্রয়োজনীয় প্রশ্ন করছেন। আসলে আমার যেমন 15 নম্বর ওয়ার্ডে খুব ঘনবসতিত হওয়ার কারণে এখানে খুব বেশি অকারণে মারামারিগুলো হয়। তো আমি এই বিষয়টা ব্লক ভিত্তিক একটা সুনির্দিষ্ট কমিটি করার মাধ্যমে এই মারামারির সুষ্ঠু বিচার এবং মারামারি যেন না হয় সেই ব্যবস্থাপনাটা করবো। এবং তার চেয়ে একটা বড় সমস্যা হলো আমার এলাকা মোটামুটি মহানগরের মধ্যে আমার মনে হয় যে থানাগুলোতে অবহেলা করে, কিছু হলে আমার এলাকায় এসে আসামি ধরে নিয়ে যায়, যাকে তাকে একজন যে অভিযোগ দিল কোথাও কোন জায়গার কেউ আমার এলাকার মানুষদেরকে আসামি করা হয়, মিথ্যা একটা অভিযোগ দিল সেটা তদন্ত না করে করা হয়। আমি যদি নির্বাচিত হই আমার ওয়ার্ড থেকে একটা ভালো মানুষ, একটা আসামি না, অন্যায়কারী না, তাকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে আমি অবশ্যই প্রশাসন থানা আমার কাছে বলে তারপর আসামি নিতে হবে। তো নিশ্চয়তা আমি দিই যে কোনো ভালো ফ্যামিলির ভালো মানুষ ফ্যামিলির না মানে ভালো মানুষের এই সমস্যা ভালো মানুষ হোক আর যেরকম তার যোগ্যতা সে যেরকমই হোক তাকে পুলিশ অ্যারেস্ট করতে, রাষ্ট্রীয় এনফোর্সমেন্ট বাহিনী অ্যারেস্ট করতে হলে আগে আমি তার কাছে জানতে চাইবো যে কেন আমার এই নাগরিককে অ্যারেস্ট করা হচ্ছে অকারণে, বা কোনো মামলা দিলেই তদন্ত না করে যে নাম দেওয়া হয় সেটাও আমি ইনশাল্লাহ আমি যেহেতু আইন অঙ্গনে কাজ করি এটার জন্য কতটুকু একজন মানুষের অধিকার থাকে সেটা আমি জানি, সেটা আমার সম্পূর্ণ জানাটাই আমি প্রয়োগ করার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে আলোচনা প্রয়োজনের মাঝে মাঝে সভা সিম্পোজিয়াম সেমিনার করার মাধ্যমে আমি বলবো যে আমার এলাকার মানুষগুলো শিক্ষিতের হার অনেক বেশি, কিন্তু বদনাম ছড়ানোর কারণে আজকে আমার এই জায়গা থেকে যত আসামি করা হয়, যত মানুষগুলো মামলায় আসামি দেখানো হয় বা ভালো মানুষকে একটা বিনা কারণে অ্যারেস্ট হয়, এইটা আমি মোটামুটি সর্বোচ্চ 0 টলারেন্স। আমার এই জায়গার কোনো মানুষ অকারণে অ্যারেস্ট করতে পারবে না, আমি এটা নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। শাহিন ভাই, আপনার এলাকাতে একটু নিম্নমানেরই বলা যায়, তো সেখানে শিক্ষার্থীদের মানও বলা যায় অন্যান্য অঞ্চলের চাইতে বলা যায় একটু অবহেলিত পর্যায়ে আছে আর কি, কিন্তু আবার কিন্ডারগার্টেন স্কুলের পরিমাণ ওখানে বেশি। তো এই ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে? শিক্ষা আসলে আমাদের শিক্ষার মান ওটা বলি না, বলতে আমাদের যে কিন্ডারগার্টেন আছে এবং আমাদের এলাকায় একটা সরকারি হাই স্কুল আছে এবং প্রাইমারি স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুল আছে, তারপরে সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে, মোটামুটি ফ্যাসিলিটির দিক দিয়ে আছে। কিন্তু কিন্ডারগার্টেন যেগুলো আছেন তাদের শিক্ষার মান এখন পর্যন্ত সন্তুষ্ট। তারপর আমরা আরও অধিকতর ভালো মান কীভাবে করা যায় তাদের সাথে বসে এবং কিন্ডারগার্টেনদের সাথে এবং ছাত্র পরিবারের সাথে ছাত্রদের সাথে বসে মান কীভাবে আরও সুন্দর করা যায়, ক্লাসের শিডিউল কীভাবে করলে ভালো হয় এবং তাদের যাতায়াতের পথে কোন বিষয়গুলো সমস্যার সৃষ্টি করে, সকল বিষয়ে আমরা অবশ্যই নির্বাচনের আগে এবং পরে বা অন্যান্য সময় তাদের সমস্যাগুলো শুনে আমরা এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেব যেন ছাত্রদের শিক্ষার মান এবং পড়ালেখার মানের সাথে তাদের এই জীবন মানের রুটিনটা মিল থাকে। আমি শিক্ষকদের সাথে পর্যায়ক্রমে আমাদের আমি ব্যক্তিগতভাবে আলোচনা করবো, যদি ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে এই মানটা একটা ভালো পর্যায়ে রাখবো এবং বিভিন্ন রকম গার্জিয়ানদের সাথে সেমিনার করার মাধ্যমে তাদের সন্তানদেরকে শিক্ষিত করাটা যে কতটা জরুরি রাষ্ট্রের জন্য এবং নিজের জন্য সেটার ব্যাপারে আমি সচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদেরকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এই 49 নং ওয়ার্ডে তরুণদের প্রতি এবং ভোটারদের প্রতি আপনার কিছু বলার আছে কিনা? তরুণদের প্রতি অনেক কথা আপনি এক সাক্ষাৎকারে বলা যাবে না, একটা বিষয় বলি যে তরুণদের জন্য স্পেশালি কিছু সিক্রেট আমি আমার এই ওয়ার্ডের তরুণদের জন্য রাখবো। খেলাধুলা বিনোদনের ব্যবস্থা শুধু যে আমাদের ওয়ার্ডে খেলতে হবে এরকম না, আমাদের ওয়ার্ডের সাথে 57টা ওয়ার্ডের একটা সংযোগ স্থাপন করে যারা উদীয়মান তরুণ আছে, শিশু আছে, কিডস সেন্টার করার মাধ্যমে শিশুদের বিকাশ এবং অন্যান্য ব্যবস্থাপনা করবো। অনেক স্কুলেই একবেলা হওয়ার পরে তাদের স্কুলের মাঠ, স্কুলের বিভিন্ন ক্লাসরুমগুলো ফ্রি করে থাকে, ওগুলোতে আমরা আলোচনার মাধ্যমে কিডস সেন্টার করব এবং যারা যুবক আছে তাদেরকে অন্যান্য ওয়ার্ডের সাথে রেগুলার খেলাধুলার টিম গঠন করার মাধ্যমে যুবকদেরকে আগামী ভবিষ্যতের সঠিক নেতৃত্ব যেন গড়ে উঠতে পারে এবং তার নিজের কর্মসংস্থানের মাধ্যমে দেশ ও জাতির জন্য সেবা করতে পারে, সেইভাবে আমি যুবকদেরকে গড়ে তোলার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার মাস্টার প্ল্যান আগাবো ইনশাআল্লাহ। ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার? এই তো সব কথাই ভোটারদের উদ্দেশ্যে, যুবক ভোটার, তরুণ ভোটার এবং যারা বিশেষ করে এই 2025 সালে এবং 24-এ ভোটার হয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হলো যে আপনার একটা ভোট আপনার সমগ্র এই বাংলাদেশের মানুষের জন্য আমানত।
আপনি একটা ভোটের মাধ্যমে একজন 49 নম্বর ওয়ার্ড সহ সমগ্র গাজীপুর মহানগরীর এমপি, মেয়র এবং কাউন্সিলর নির্বাচনে আপনার একটা ভোট যদি সঠিক পাত্রে যায়, তরুণ ভাইদের বলবো, মুরব্বীদের বলবো যে আপনারা সারা জীবন দেখছেন রাষ্ট্র ব্যবস্থাপনায় যে একটা ভোট পাওয়ার মাধ্যমে সে অনেক কাকতের মধ্যে করে ভোট নিয়ে সে পরে রাষ্ট্রের সকল আমানতের খেয়ানত করে, সে চুরিতে জড়িত হয়, দুর্নীতিতে জড়িত হয়, টেন্ডারবাজিতে জড়িত হয়। এই জড়িত হওয়ার একটা পার্সেন্টেজ গুণ আমি ভোট দেওয়ার কারণে এটা আমার হবে। আমি অ্যাজ এ ভোটার হিসেবে আমরা যুবকদের এবং আমাদের আমার ভোটার ভাইদের বলি, তো আসলে আমরা যদি সঠিক নেতৃত্ব বাছাই করে নেই, যোগ্য লোকদেরকে নেই, আপনারা যদি নেন, আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করছি যে কোনো অন্যায় এবং রাষ্ট্রীয় কোনো দুর্নীতির সাথে জড়িত হবে না ইনশাআল্লাহ। আর আপনার এই ভোট যদি ওই সঠিক লোকের কাছে পড়ে, তাহলে আপনিও যে কাউন্সিলর, যে মেয়র, সে যতগুলা রাষ্ট্রের উন্নয়নে সামাজিক ভালো কাজ করবেন তার ভাগিদার আপনি হবেন। এটা কিন্তু আমার কথা না, এটা কোরআন হাদিসের কথা, সুন্নাহর কথা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহিন ভাই আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। চলমান বিশ্বকে ধন্যবাদ যে আমি একজন সাধারণ মানুষ, আমার সাক্ষাৎকার আপনারা নিলেন, এবং আপনাদের এই সোজা কথা অনুষ্ঠানকেও ধন্যবাদ যে আমি এবং আমার কিছু কথা আমার 49 নম্বর ওয়ার্ডবাসী, গাজীপুর মহানগর 49 নম্বর ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে প্রচার করার সুযোগ দিলেন। এজন্য সোজা কথার চলমান বিশ্বকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। মতিন তালুকদার।